প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং বাসায় বসে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের ইংলিশ ভার্সনের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বিষয়ের চ্যাপ্টার 11 এর কিছু অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চ্যাপ্টার 11 এর কিছু অংশ নিয়ে আমি পূর্ববর্তী দুটি ক্লাসে আলোচনা করেছি এবং সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকেও তোমাদের জন্য কিছু অংশ আমি সাজিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো যে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। আজকে আমরা ইকোনমিক সিস্টেম নিয়ে পড়ব। আমি আমার পূর্ববর্তী ক্লাসে বলেছি যে আমাদের বর্তমান বিশ্বে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। তার মধ্যে হচ্ছে 2 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমি ইতিমধ্যে আলোচনা করেছি, যা ছিল যে দ্য ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম অ্যান্ড দ্য সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম। এই 2 ধরনের ইকোনমিক সিস্টেম নিয়ে আমি আগে আলোচনা করেছি এবং আজকে আমি অবশিষ্ট যে 2 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং আমাদের টুডেজ লেসন্স দ্য মিক্সড ইকোনমিক সিস্টেম অ্যান্ড দ্য ইসলামিক ইকোনমিক সিস্টেম। আজকে আমরা এই 2 ধরনের ইকোনমিক সিস্টেম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রথমেই আছে যে দ্য মিক্সড ইকোনমিক সিস্টেম, অর্থাৎ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আলোচনার পূর্বেই তোমাদেরকে অর্থনৈতিক ব্যবস্থা কি সেই বিষয়টি আমি আবারও মনে করিয়ে দিই যে কখন আমরা অর্থনৈতিক ব্যবস্থা বলবো। প্রিয় শিক্ষার্থী, সাধারণত যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বণ্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয়, তখন তাকে আমরা বলবো যে অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে এই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিলাম এবং এই অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করে কোনো দেশের উন্নতি এবং অবনতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো যে আমরা মিক্সড ইকোনমিক সিস্টেমের বৈশিষ্ট্যগুলো দেখি। তাহলে আমরা মিক্সড ইকোনমিক সিস্টেমের সম্পর্কে জানতে পারবো। সাধারণত মিক্সড শব্দটি কেন ব্যবহার করা হয়েছে, তার মানে কোনো কিছুর মিশ্রণ আছে, অর্থাৎ এখানে ক্যাপিটালিস্টিক অ্যান্ড দ্য সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেমের সমন্বিত রূপকে আমরা বলবো যে মিক্সড ইকোনমিক সিস্টেম। অর্থাৎ এই ধরনের ইকোনমিক সিস্টেমে হচ্ছে যে তোমার ধনতান্ত্রিক, অর্থাৎ যেটা ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমের বৈশিষ্ট্য, এবং দ্য সোশ্যালিস্টিক ইকোনমিক বৈশিষ্ট্য দুটোই রয়েছে। তাহলে চলো দেখি যে আমরা কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি বর্তমান বিশ্বে আরেকটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান, সেটি হচ্ছে যে মিশ্র অর্থনীতি, অর্থাৎ মিক্সড ইকোনমি। এটি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থা এবং এই মিক্সড ইকোনমিক সিস্টেমে দ্রব্য উৎপাদন, বিনিয়োগ ও ভোগের ক্ষেত্রে যেমন ব্যক্তির মালিকানা স্বীকৃত, তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ অর্থনীতির কোনো কোনো খাত বা খাতের অংশবিশেষ সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে, অর্থাৎ বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান। তাহলে এখানে মিক্সড ইকোনমিক সিস্টেমের মধ্যে প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স তা হচ্ছে কোএক্সিস্টেন্স অফ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর, অর্থাৎ সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান। এখানে তোমার মিক্সড ইকোনমিক সিস্টেমে ব্যক্তি মালিকানা ও ব্যক্তি উদ্যোগের পাশাপাশি কিছু কিছু খাতে সম্পূর্ণ বা আংশিকভাবে সরকারি মালিকানা, উদ্যোগ ও নিয়ন্ত্রণ কার্যকর থাকে।
জনসাধারণের জন্য অত্যাবশ্যকীয় দ্রব্য ও সেবা, যেমন হচ্ছে কি যোগাযোগ ব্যবস্থা, তারপর হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, শিক্ষার আয়োজন প্রভৃতি সাধারণত সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তবে এক্ষেত্রেও আংশিক ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগও দেখা যায়। এই হচ্ছে যে যে সরকারি এবং বেসরকারি দু ধরনের সেক্টরেরই অবস্থান পাশাপাশি থাকে। তারপর হচ্ছে যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতা। এখানে মিক্সড ইকোনমিক সিস্টেমে ব্যক্তি বা বেসরকারি খাতেরই প্রাধান্য থাকে। তাই দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে উৎপাদকের প্রতিযোগিতা এবং দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বাজারে চাহিদা ও যোগানের স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া বিরাজমান। দাম ও সামর্থ্যের উপর ভিত্তি করে ক্রেতার পছন্দ ও উদ্যোক্তার বিনিয়োগ স্থির হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে পরবর্তী যে কি বৈশিষ্ট্য তা আমরা দেখি। পরবর্তী যে 3 নম্বর বৈশিষ্ট্য তা হচ্ছে আর্নিং প্রফিট অর্থাৎ মুনাফা অর্জন। মিক্সড ইকোনমিক সিস্টেমে সম্পত্তিতে ব্যক্তির মালিকানা, সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা, তারপর হচ্ছে বেসরকারি খাতের প্রাধান্য থাকে। তাই উৎপাদনের অর্থাৎ উৎপাদনকারীর সকল অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন। এমনকি রাষ্ট্রীয় মালিকানাধীন যে খাতসমূহ রয়েছে এগুলো হচ্ছে কম বেশি মুনাফা অর্জনের জন্য পরিচালিত হয়। এই হচ্ছে যে তোমার যে মুনাফা অর্জনের বিষয়টি। পরবর্তীতে আছে দ্য ফ্রিডম অফ এন্ট্রিপ্রিনিয়র অর্থাৎ হচ্ছে উদ্যোক্তা ও ভোগকারীর স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থী, এখানে মিক্সড ইকোনমিক সিস্টেমে বিশেষত জনসাধারণের ব্যবহার্য অতি প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে একচেটিয়া ব্যবসার উপর বিধিনিষেধ আরোপিত থাকে, যার ফলশ্রুতিতে এসব দ্রব্যের ক্ষেত্রে একাধিক উৎপাদনকারী প্রতিযোগিতামূলক দামে দ্রব্যটি বাজারে ছাড়তে বাধ্য হন। এতে কি জনসাধারণ উপকৃত হয়। এছাড়াও প্রিয় শিক্ষার্থী, এ ব্যবস্থায় ভোগকারী অবাধে সাধারণ দ্রব্য ক্রয় বিক্রয় ও ভোগ করতে পারে। তবে বিশেষ অবস্থায় বা দুর্যোগকালীন সময়ে উৎপাদনে বিপর্যয় ঘটলে সরকার যে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয়ে পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী বৈশিষ্ট্যটি আমরা লক্ষ্য করি। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অর্থাৎ আয় বন্টন। এখানে মিক্সড ইকোনমিক সিস্টেমে উল্লেখিত বৈশিষ্ট্যের দ্বারা বন্টনও প্রভাবিত হয়। যেমন হচ্ছে ব্যক্তি মালিকানার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ, যেমন হচ্ছে বড় বড় কলকারখানা, ভারী শিল্প প্রতিষ্ঠান, তারপর আছে তোমার অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, বিপণন এবং আমদানি রপ্তানি সরকার দ্বারা কি নিয়ন্ত্রিত হয়। এছাড়া প্রিয় শিক্ষার্থী, ব্যক্তি মালিকানাধীন অংশ ব্যক্তির দ্বারা সম্পূর্ণরূপে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। এছাড়াও এই খাতে বেশিরভাগ ক্ষেত্রে তোমার যে ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমের মতোই শ্রমিককে প্রাপ্ত মজুরি থেকে কি কম মজুরি দেওয়া হয়। কারণ হচ্ছে যে আমরা আগেই পড়েছি যে মুনাফা অর্জন বিষয়টি পড়েছি, যে এখানে তোমার বেসরকারি খাতের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন। তো সেই ক্ষেত্রে তখন কি করা হয়, তোমার শ্রমিককে প্রাপ্ত মজুরি থেকে কম মজুরি বা ন্যায্য মজুরি থেকে কম দেওয়া হয়। এক্ষেত্রে কি কিছুটা শ্রমিক শোষণও রয়েছে। আবার উদ্বৃত্ত মজুরি ব্যক্তির মুনাফার অন্তর্ভুক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে উৎপাদিত সম্পদের সুষ্ঠু বন্টন হয় না। উৎপাদনের বিভিন্ন উপাদানের আয়ে বিভিন্ন রকম বৈষম্য দেখা দেয়। এতে করে সমাজের জনগণের কল্যাণ নিশ্চিত করা কঠিন হয় বা সম্ভবপর হয়ে ওঠে না। প্রিয় শিক্ষার্থী, হচ্ছে যে আমাদের মিক্সড ইকোনমিক সিস্টেমের বৈশিষ্ট্যগুলো। তুমি চিন্তা করো যে এগুলোর সাথে কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু অনেকটাই মিল রয়েছে এবং সব বৈশিষ্ট্যগুলোই মনে হচ্ছে যেন যে এটা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় আমরা পড়ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে পরবর্তী যে ইকোনমিক সিস্টেম আছে অর্থাৎ দ্য ইসলামিক ইকোনমিক সিস্টেম, এটা নিয়ে আলোচনা করব।
সাধারণত ইসলামিক ইকোনমিক সিস্টেমে তোমার ইসলামী হাদিস এবং শরীয়ত মোতাবেক পরিচালিত হয়। অর্থাৎ এখানে এই অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে তোমার কি পবিত্র কোরআন এবং হাদিস। অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থার উৎপাদন ও বন্টনের বিষয়টি বুঝতে হলে আমাদের ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো যে আমরা যখন বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব তখন কি ইসলামী ইকোনমিক সিস্টেম সম্পর্কে আমাদের আরো ভালো ধারণা হয়ে যাবে। এখানে 1 নাম্বার যে ক্যারেক্টারিস্টিক্স তা হচ্ছে ওনারশিপ অফ অ্যাসেট, অর্থাৎ সম্পদের মালিকানা। প্রিয় শিক্ষার্থী, এখানে ইসলামে ব্যক্তিগত সম্পদের মালিকানা স্বীকৃত, অর্থাৎ ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ মানুষ তার ইচ্ছামতো ব্যবহার ও ভোগ করতে পারে। এছাড়াও সে তার উত্তরাধিকারীদের নিকটও সম্পদ হস্তান্তর করতে পারে। তারপর হচ্ছে যে 2 নাম্বার যে বৈশিষ্ট্য তা হচ্ছে যে দ্য শরিয়া বেসড ইকোনমিক ফাংশন, অর্থাৎ শরীয়ত ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী। আমি প্রিয় শিক্ষার্থী শুরুতেই বলেছি যে এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত হয়। এখানে ইসলামী অর্থব্যবস্থায় অর্থনৈতিক ও অন্যান্য সকল কার্যাবলী শরীয়তের বিধান অনুসারে পরিচালিত হয়। ইসলাম ধর্মের 5টি যে মৌল স্তম্ভ, যেমন হচ্ছে পবিত্র কোরআনের নির্দেশনাবলী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিধান অনুসারে অর্থনৈতিক কার্যাবলীর মৌলিক নীতিমালা নির্ধারিত হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের 3 নাম্বার যে ক্যারেক্টারিস্টিক্স তা হচ্ছে প্রোডাকশন সিস্টেম অ্যান্ড রিমিউনারেশন অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর্থাৎ এর অর্থ হচ্ছে উৎপাদন ব্যবস্থা ও উৎপাদনের উপাদান সমূহের পারিতোষিক। প্রিয় শিক্ষার্থী, এখানে এ ধরনের ব্যবস্থায় যে কোনো ব্যক্তি একক বা গোষ্ঠীবদ্ধভাবে শরীয়ত সম্মত দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য বিনিয়োগ করতে পারে এবং সে নিজেও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় ও ভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখানে উৎপাদনের লক্ষ্য হলো হালাল বা ধর্মসম্মত দ্রব্য ও সেবা উৎপাদন নিশ্চিত করা। এখানে তোমার সামাজিক কল্যাণমুখী শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা হয়। এছাড়াও ইসলামী অর্থব্যবস্থায় বৃহদায়তন উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী নির্ধারিত পরিমাণ অর্থ বা সম্পদ থাকলে তার একটি নির্ধারিত অংশ দরিদ্র জনগণের মধ্যে বন্টনের ব্যবস্থা আছে। সাধারণত এটা কি আমাদের সমাজে বা আমরা যারা মুসলিম সমাজে আছি এটা হচ্ছে যাকাত নামে পরিচিত এবং আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী সম্পদশালী ব্যক্তির জন্য যাকাত প্রদান বাধ্যতামূলক। প্রিয় শিক্ষার্থী, 4 নাম্বার যে বৈশিষ্ট্য তা হচ্ছে ইনকাম ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আয় বন্টন। ইসলামী অর্থব্যবস্থায় শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা হয়। সুতরাং এখানে উৎপাদনের উপাদানসমূহের পারিতোষিক প্রদানের ন্যায় এবং সাম্যের নীতি অনুসরণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে উৎপাদনের অবদানের ভিত্তিতে উপাদানসমূহের পাওনা পরিশোধ করা হয়। এই হচ্ছে যে প্রিয় শিক্ষার্থী যে আমাদের ইসলামিক ইকোনমিক সিস্টেমের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম এবং এই আলোচনার মধ্য দিয়ে যে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থার আলোচনা শেষ হয়ে গেল। এখন বিভিন্ন পরীক্ষা বা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে বা আমাদের বইয়েও আছে যে বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান, এটা নিয়ে আমাদের মধ্যে এক ধরনের কি দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আমরা দেখব যে বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান তা নিয়ে। তো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের জন্য এখানে রেখেছি যে দ্য প্রিভেলিং ইকোনমিক সিস্টেম ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কোন ধরনের ব্যবস্থা প্রচলিত আছে। এখানে প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা যদি আমি আলোচনা করি, আমাকে প্রথমে চলে যেতে হবে যে বাংলায় যে তোমার প্রাচীন বাংলায় যে মুসলিম ও ব্রিটিশরা বিভিন্ন সময়ে শাসন করেছে সেই সময়ে, এবং সেই সময়ে প্রধানত বাংলাদেশ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রচলিত ছিল।
অর্থাৎ সেই সময়ের ব্যবস্থা ছিল ভূস্বামী কেন্দ্রিক, অর্থাৎ উল্লেখযোগ্য পরিমাণ ভূমির মালিককে ভূস্বামী বলা হতো। অর্থনীতি ছিল সম্পূর্ণ কি কৃষি নির্ভর। একজন ভূস্বামী ছিলেন অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ, এবং তখন দেখা যেত কি তার নিয়ন্ত্রণে সকল বৃত্তি ও পেশার লোকজন, যেমন কৃষক, তারপরে কামার, কুমার, তাঁতি, জেলে, স্বর্ণকার, ব্যবসায়ী, শিক্ষক, ডাক্তার, অর্থাৎ সকল শ্রেণীর মানুষ কি তার নিয়ন্ত্রণে থাকতো। এমনকি তার সম্পদ বা সম্পত্তি নিরাপত্তার জন্য নিজস্ব প্রজাকুল বা লাঠিয়াল বাহিনীও থাকতো। এবং ব্রিটিশ শাসনামলে ভূস্বামীদের বলা হতো জমিদার। তার মানে হচ্ছে কি বাংলাদেশে এক সময়ে জমিদারি প্রথা প্রচলিত ছিল, তোমরা এটা জানো, বিভিন্ন সময়ে বিভিন্ন বইয়ে পড়েছো। তারপর প্রিয় শিক্ষার্থী, পাকিস্তান আমল শুরু হয় এবং তখন কি জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়, এবং তখন কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম প্রিভেল করে। তার কিছুকাল পর প্রিয় শিক্ষার্থী, যে দেশের জনগণের একটি ক্ষুদ্র অংশের হাতে দেশের অধিকাংশ মূলধন ও সম্পদ তখন কি আস্তে আস্তে কেন্দ্রীভূত হয়ে যায়। এবং পরবর্তীতে আমাদের মহান মুক্তিযুদ্ধের পর হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, এবং স্বাধীনতার পর অর্থাৎ 1972 সালে প্রণীত সংবিধানের ভিত্তিতে দেশের সমাজতন্ত্র অভিমুখী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। বড় বড় কলকারখানা, তারপর হচ্ছে তোমার আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিভিন্ন বীমা কোম্পানি, পরিবহন, প্রধান প্রধান শিল্প প্রতিষ্ঠান, এছাড়াও হচ্ছে তোমার প্রাথমিক শিক্ষা, আমদানি রপ্তানি ইত্যাদি সবগুলো কি রাষ্ট্রীয় মালিকানাধীন বা নিয়ন্ত্রণে নেওয়া হয়। এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল তখন, এবং এই বিষয়গুলো তখন কি রাষ্ট্র সরাসরি নিজেই নিজের হাতে নিয়ে নেয়। প্রিয় শিক্ষার্থী, এছাড়া অবাঙালি মালিকেরা স্বাধীনতার পর দেশ ত্যাগ করে বিভিন্ন বা তোমার দেশ ত্যাগ করে, অর্থাৎ তোমার বেশিরভাগই কি ভারত চলে যায় বা পাকিস্তানে যায়। আবার বিভিন্ন ধরনের কি তখন সমস্যার সৃষ্টি হয়। আবার সদ্য স্বাধীন দেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, অবকাঠামো ও বিপর্যস্ত সমাজের সমস্যা ও সংকট মোকাবেলায় সরকারকে কি সর্বশক্তি তোমার নিয়োগ করতে হয়। এছাড়া প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা ও ব্যবসায় তোমার প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হয়, ফলে বেসরকারি খাত ও ব্যক্তি উদ্যোগের সম্প্রসারণের ব্যবস্থা করা হয় শুধুমাত্র এই ধরনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য। এবং পরবর্তীতে বেসরকারি খাত ও ব্যক্তি উদ্যোগ সম্প্রসারণের ধারা বর্তমান পর্যন্ত কি চালু আছে। এই ধারায় স্বাধীনতার অব্যবহিত পরে তোমার হচ্ছে যে রাষ্ট্রীয়করণকৃত কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান বিরাষ্ট্রীয়করণ করা শুরু হয়। প্রিয় শিক্ষার্থী, বর্তমান বিশ্বে বিরাজমান অর্থনৈতিক ব্যবস্থার সাথে তাল মিলিয়ে মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে অর্থনীতিকে পরিচালনা করা হয়। বর্তমানে আমাদের দেশের অর্থনীতির কিছু খাতে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ মোট কথা বলা যায় যে বর্তমানে দেশে তোমার ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম এই ব্যবস্থা রয়েছে, এর পাশাপাশি কি তোমার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাও বিরাজমান। অর্থাৎ এখানে কি সরকারি এবং বেসরকারি দুই ধরনের খাতের অবস্থায় কি সহ অবস্থান আমাদের দেশে রয়েছে, এবং আমরা কি এগুলো লক্ষ্য করি যে আমাদের কিছু কিছু খাত হচ্ছে সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়, আবার কিছু কিছু খাত হচ্ছে বেসরকারি উদ্যোগেও পরিচালিত হয়। সুতরাং আমাদের দেশের অর্থনীতি মূলত কি মিশ্র অর্থনীতি, অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে মিশ্র অর্থনীতির সাথে কি সাদৃশ্যপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের আলোচনাগুলো আমাদের জন্য ফলপ্রসূ হবে এবং আমরা এই অর্থনৈতিক ব্যবস্থাগুলো সম্পর্কে আমাদের ধারণাও ভালো পেয়ে গেলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ।